রাজনীতি মানে শুধু ক্ষমতার লড়াই নয়, অর্থনীতি শুধু সংখ্যার খেলা নয়, সমাজনীতি শুধু তত্ত্ব নয়, আর দুর্নীতি মানে শুধু খবরের শিরোনাম নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলে ধরতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজা সাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে অনুষ্ঠানে, সাথে আছি তানিয়া হারুন। শীর্ষ সন্ত্রাসীদের উপদ্রব নেই, কিছু মিডিয়াম লেভেল বা তাদের নাম ভাঙিয়ে কিছু সন্ত্রাস করে বা ইত্যাদি করে, তারা নিজেদের মধ্যে নিজেরা হয়তো মারামারি করে, কিন্তু জনগণের উপরে আক্রমণটা তেমন একটা নেই। তারপর আমরা তাদেরকে মনিটরিং করতেছি। আজ আমাদের সঙ্গে কঠিন কথা সহজের স্টুডিওতে আছেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। আমরা আজকের আলোচনাটা শুরু করতে চাই। সাইফুল হক, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা আসলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে, অনুসন্ধানী যে প্রতিবেদনগুলো উঠে এসেছে, সেখানে দেশে অপরাধ বৃদ্ধি পেয়েছে এমনটা আমরা দেখতে পেয়েছি। এমনকি শীর্ষ সন্ত্রাসীরা জেল থেকে বেরিয়ে এসে তারা বিভিন্ন ধরনের অপরাধে জড়িত হচ্ছেন, ঘটছে খুনের ঘটনা। আমরা দেখেছি গত 21 মাসে এমন 23টি আলোচিত খুনের ঘটনা ঘটেছে, যার মধ্যে 7টি ছিল খুনের ঘটনা এবং তার মধ্যে আবার 6টি ছিল শীর্ষ সন্ত্রাসী দ্বারা সেই খুনগুলো পরিচালিত হয়েছে। আপনিও কি একমত অপরাধ বেড়েছে কিনা দেশে, আর যদি বেড়ে থাকে এর মূল কারণ কি? আপনাকে ধন্যবাদ জানাই। আর চ্যানেল ওয়ানের এই অনুষ্ঠানে আমি আজকেই প্রথম। চ্যানেল ওয়ানের এই আলোচনা অনুষ্ঠানে যারা দেখছেন দর্শক শ্রোতা এবং চ্যানেল ওয়ানের সাথে যারা যুক্ত সাংবাদিক কর্মকর্তা, আমি সবাইকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। অপরাধটা অব্যাহত আছে। অপরাধ বেড়েছে কিনা পরিসংখ্যান দিয়ে হয়তো বলা যাবে, কিন্তু এটা নিশ্চিত যে অপরাধটা অব্যাহত আছে। এবং এটা আমরা 5ই আগস্টে ওদের অসাধারণ গণঅভ্যুত্থানের পরে, এর পরপরই আমরা দেখলাম যে আপনি জানেন যে চিহ্নিত বা পরিচিত নানা অপরাধী, নানা খুনের অপরাধী, অনেকগুলো চাঞ্চল্যকর মামলারও যারা হত্যা খুনের অপরাধী ছিলেন, অনেকে এর পরে তারা জেল থেকে বেরিয়ে এসছেন। অনেকে জামিনে এসছেন অধিকাংশই, এবং এরপরে আমি দেখছি যে অনেকে জামিনে বেরিয়ে আসার পরে অনেকে আবার কোর্টও তারা হাজিরা দেননি। তারা অনেকে পুরোপুরি আত্মগোপনেও কিন্তু তারা গেছেন। তার মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির বাইরে ছিলেন। আবার অনেকে দেখা গেছে যে দেশের বাইরেও চলে গেছেন, সেখান থেকে তারা আসলে দেশের ভিতরে যে অপরাধ পরিচালনা করছেন তার সাথে তারা যুক্ত আছেন। তো এখন এরপরে তো আপনি জানেন যে পুরোটা অন্তর্বর্তী সরকারের আমলে আমাদের যেমন বেশ কিছু অর্জন আছে, আবার বিশেষ করে আমরা দেখেছি যে একটা নৈরাজ্যিক অবস্থা ছিল মবের নামে, সন্ত্রাসীর নামে। আমরা দেখছি এই নৈরাজ্যের সুযোগে খনি দাগি অপরাধীরা তারা কিন্তু তাদের এক ধরনের স্বর্গরাজ্য কোনো কোনো অঞ্চলে তারা আবার তৈরি করে। এবার 12 ফেব্রুয়ারির নির্বাচনের পরে যখন একটা বিপুল ভোটে বিএনপি নির্বাচিত হয়েছেন, নতুন সরকার 17 ফেব্রুয়ারি তারা দায়িত্বে এসছেন, তো এখন তো মানুষের কাছ থেকে মানুষ দেখতে চাইবে যে বিশেষ করে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে, মানুষের জীবনটা হেফাজতে থাকবে, এবং সরকার অপরাধী, দাগি, খুনি যে নামে এদেরকে বলি না কেন, এদেরকে আইনের আওতায় তাদেরকে নিয়ে আসবেন। এবং আমি ইতিমধ্যে বহু জায়গায় বলেছি যে অপরাধীদের এরা অধিকাংশই কোনো না কোনো রাজনৈতিক একটা ছত্রছায়ায় তারা থাকেন। এটা আমরা অতীতে বিভিন্ন আমলেও এটা আমরা লক্ষ্য করেছি। এবং অপরাধীদের যখন রাজনৈতিক ছত্রছায়া থাকে,
এর সাথে কারো কারো আবার প্রশাসনিক ছত্রছায়া কাজ করে, তখন তারা আরও বেশি বেপরোয়া তখন তারা হয়ে ওঠে। সুতরাং এবার আমি বলতে চাই যে অপরাধীর কে কোনো রাজনৈতিক পরিচয় দিয়ে, কোনো খুনি দুর্বৃত্তকে, কোনো মাফিয়াকে তার কোনো রাজনৈতিক পরিচয় দিয়ে তাকে বিবেচনা করবার কোনো সুযোগ নেই। অপরাধী খুনিকে অপরাধী হিসেবে বিবেচনা করা এবং আইনের আওতায় আনবার জন্য সর্বাত্মক পেশাদারিত্বের সাথে কাজ করা দরকার। নিশ্চয়ই। যদি আপনি যেমনটা বলছিলেন যে সন্ত্রাসী চাঁদাবাজদের সঙ্গে রাজনৈতিক যে সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে সেই বিষয়টি নিয়ে বলছিলেন, রাজনৈতিক ছত্রছায়ায় বিভিন্ন শীর্ষ সন্ত্রাসীরা থাকেন, যদি অপরাধীরা যদি এভাবে সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত থাকেন সেই ক্ষেত্রে, কিংবা আমরা যদি বলি রাজনৈতিক প্রশ্রয় যদি তারা থাকেন, যেই কারণে আসলে গত 21 মাসে আমরা 23টি আলোচিত ঘটনা দেখেছি, সেখানে অপরাধ দমন কি সম্ভব কিনা? প্রথম হচ্ছে আমাদের তো ধরেন অর্থনীতির একটা দুর্বৃত্তায়ন হয়েছে, আবার বলতে পারেন দুর্বৃত্তরা আবার অর্থনীতির সাথে তাদের একটা যে আনহোলি নেক্সাস সেটা আবার গড়ে উঠেছে। ফলে আমাদের এখানে দুর্বৃত্তের অর্থনীতির সাথে এক ধরনের দুর্বৃত্তরপনার যে রাজনীতিকরণ সেটা এখানে সংগঠিত হয়েছে। এবং এটাকে বললাম অতীতে বিভিন্ন সময়ে শাসকরা যখন তারা গণবিচ্ছিন্ন হয়ে পড়ে তখন তাদেরকে একদিকে নানা ধরনের অপরাধী চক্রের উপরে নির্ভর করতে হয়। তো এবার তো আমরা যেটা বললেন এই জায়গাটারগুলো ক্ষেত্রে আমি তো দেখতে চাইব যে সরকারের রাজনৈতিক সিদ্ধান্তটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশেষ যারা সরকারে থাকেন, যারা সরকারকে লিড করেন, তাদের পরিষ্কার যদি জায়গাটা থাকে যে আমরা যে নামেই হোক না কেন, এবং অনেক সময় অপরাধীরা, এটা আমাদের 54 বছরের পঞ্চান্ন ইতিহাস, অপরাধীদের বড় অংশটা কোনো না কোনোভাবেই সরকারি দলের ছত্রছায়ায় তারা থাকেন অথবা তারা চলে আসেন সরকারি দলের ছত্রছায়ায়। এবার নবগঠিত বা নতুনভাবে বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে এসছেন, তাদেরকে এই প্রশ্নে খুবই পরিষ্কার কঠিন সিদ্ধান্ত করার প্রশ্ন, কোনো ধরনের রাজনৈতিক ছত্রছায়া দুর্বৃত্ত খনি মাফিয়া অপরাধীদেরকে ছত্রছায়া দেওয়া হবে না এবং আইন মাফিক জায়গাটা চলবে। এবং খুব দ্রুত আমি মনে করি সরকার ইচ্ছে করলে আগামী 1 থেকে 2 মাস 3 মাসের মধ্যে এদের বড় বড় চাইটাকে অপরাধীদের সিন্ডিকেট, আন্ডারগ্রাউন্ড আপনি জানেন যে অনেকগুলো সিন্ডিকেট কাজ করে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসাটা সম্ভব। নিশ্চয়ই সেই প্রত্যাশা আমরা রাখছি। দর্শক, আমাদের সাথে উপস্থিত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আপনাকে আমন্ত্রণ কঠিন কথা সহজে অনুষ্ঠানে। যেমনটা সাইফুল হক জানাচ্ছিলেন যে সন্ত্রাসী চাঁদাবাজদের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে বা ছত্রছায়া থাকে এমনটা বলা হচ্ছে। আজকেও আমরা দেখেছি যে কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপি সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে শাসনগাছা বাস টার্মিনালের চাঁদাবাজি নিয়ন্ত্রণের একটি অভিযোগ রয়েছে। বিএনপি এবং অঙ্গ সংগঠনের আরো অনেক নেতাকর্মীদের বিরুদ্ধে এমন অভিযোগ আছে, অনেকে আবার আটকও হয়েছেন, যেটা আমরা দেখেছি। তৃণমূলের এই নেতারা এমন বেপরোয়া কেন? বিএনপি থেকে কি তাদেরকে কোনো বার্তা দেওয়া হয়নি? কি বলবেন? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার সাথে আজকে দীর্ঘদিন পর আমার সহ আলোচক হিসাবে পেয়েছে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন নেতা, ওয়ার্কার্স পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যিনি কর্ণধার জনাব সাইফুল হক ভাইকে। তো দর্শক শ্রোতা যারা রয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনি যে প্রশ্নের অবতারণা করেছেন এবং সাইফুল হক ভাইয়ের যে বক্তব্যটা শুনছিলাম, সেখানে এটা বলাই যায় আসলে দীর্ঘদিনে বাংলাদেশে রাজনীতিতে যে দুর্বৃত্তায়নের সৃষ্টি হয়েছিল, বিশেষ করে বিগত 15-17 বছরে যে আওয়ামী দুঃশাসনে যে ফ্যাসিবাদের একটা জন্ম হয়েছিল, সেই ফ্যাসিবাদের অন্যতম একটা উপাদান ছিল যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন। এবং এই রাজনৈতিক দুর্বৃত্তায়নের মধ্য দিয়ে এই যে আপনি বলছেন চাঁদাবাজি কিংবা টার্মিনাল দখল কিংবা এগুলোকে নিয়ে আন্ডারগ্রাউন্ডের যে ব্যবসা কিংবা সন্ত্রাস কিংবা আপনার ধরেন এই যে আপনার কিশোর গ্যাং, তারপর মহিলা গ্যাংয়ের কথাও আমরা শুনেছি। তো এরকম অনেক কিছু নতুন নতুন মানে বিষয়গুলোর উদ্ভব হয়েছিল বিগত ফ্যাসিবাদের আমলে। এখন ফ্যাসিবাদের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের অবসান ঘটেছে, কিন্তু ফ্যাসিবাদের যে উপাদানগুলো যেগুলো ছিল সেগুলো কি আমরা সব উপড়ে ফেলতে পেরেছি? আপনার ধরেন এই যে আপনি বললেন যে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে, আমরা কিন্তু আপনি বলেছেন আমরা কি বার্তা দেইনি? অবশ্যই প্রথম থেকে কঠিন বার্তা স্বয়ং আমাদের দলের যিনি বর্তমানে কর্ণধার চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি বর্তমান মানে কঠিনভাবে দিয়ে আসছেন। এমনকি আপনার মনে আছে যে বিগত মানে 5ই আগস্টের পরে আমাদের যেসব নেতাকর্মীরা এই বিপথে মানে
পা বাড়িয়েছে তাদেরকে, তারা যতই শক্তিশালী হোক না কেন, যতই তারা জনপ্রিয় হোক না কেন, যতই তারা আপনার পোর খাওয়া কর্মী বা নেতা হোক না কেন, তাদের বিরুদ্ধে দল থেকে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু রাজনৈতিক ব্যবস্থা নয়, সাংগঠনিক ব্যবস্থা নয়, তাদেরকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়েছি, মামলা করেছি। আবার বিভিন্ন ক্ষেত্রে যখন আমরা তাদেরকে বহিষ্কার করেছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে গ্রেপ্তার পর্যন্ত করেনি। এরকমও দৃষ্টান্ত আমাদের আছে। আপনি যে দৃষ্টান্তের কথা বলছিলেন যে আপনারা বেশ কিছু বার্তা দিয়েছেন বা আপনারা অনেক সময় বলেছেন, আপনারা বিভিন্ন বিষয়ে বহিষ্কারও করেছেন, সেক্ষেত্রে বারবার যেহেতু অভিযোগ আসছেই যে চাঁদাবাজি কিংবা এলাকায় আধিপত্য বা সন্ত্রাসী কর্মকাণ্ডের পেছনে কোনো না কোনোভাবে যে রাজনৈতিক ছত্রছায়ার কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে যে অপরাধের বিস্তার যে বাড়ছে, সেক্ষেত্রে রাজনৈতিক যোগসূত্রের বিষয়টি কতটা আসলে বাস্তব নাকি বেশি আসলে অতিরঞ্জিত? আমি এটা শেষ করতে পারিনি আমার প্রথম কথাটা, যে এগুলো তো মানে বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। রাজনীতির অনুষঙ্গ হওয়া উচিত না। সেজন্য আমরা যে রাজনীতির যে পরিবর্তনের কথা বলেছি, সেই পরিবর্তনটা করতে সময় লাগবে এবং সকলকে মিলেই কিন্তু ওই পরিবর্তনের পথে এগোতে হবে। আমাদের কুমিল্লার যে উদাহরণটা দিলেন, তো দুঃখজনক ব্যাপার এবং এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না। যদি তার বিরুদ্ধে সেরকম কোনো এরকম অভিযোগ থাকে, অবশ্যই তাকে আইনের কাঠগড়ায় দাঁড়াতেই হবে, সে যেই হোক না কেন। সে আমার উপজেলা সভাপতি হলে অবশ্যই সে দলের ভাবমূর্তি বিনষ্ট করেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা তো হবেই, তাকে আমরা আইনের হাতে সোপর্দ করবো এবং তার বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয় সে ব্যাপারেও আমরা সুপারিশ করব। এখানে কোনো ছাড় নাই। যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, ভোর থেকে গভীর রাত পর্যন্ত মানে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দেশকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্য, দেশকে একটা সুশাসনের পথে নিয়ে আসার জন্য, দেশে যে ফ্যাসিবাদের অবসানের পরে গণতন্ত্রের একটা নতুন হাওয়ার মধ্যে দেশ পরিচালনা করার জন্য, উন্নয়নের জন্য, উৎপাদনের জন্য, এমনকি নির্বাচনী ওয়াদা বাস্তবায়নের জন্য। আজকেও তিনি সকালে বলেছেন যে আমাদের প্রথম এবং অঙ্গীকার হচ্ছে আমাদের নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন করা এবং জুলাই সনদের বাস্তবায়ন ঘটানো। তো সেগুলো করে যাচ্ছেন। এরকম সময় দলের কেউ যদি এরকম বিপথে পা বাড়ায় বা এই কাজগুলো করে, তাদের কোনো ক্ষমা নাই। শীর্ষ নেতৃত্ব থেকে তৃণমূলের নেতাকর্মীদের যে আপনি যে পরিসংখ্যানটার কথা বলেছিলেন যে 21 মাস, আমরা তো মাত্র 2 মাস ক্ষমতায় মানে সরকারে এসেছি, তাই না? আমাদের প্রশ্ন বাকি যে 19 মাসে যে অপরাধগুলি ঘটলো অন্তর্বর্তীকালীন সরকারের সময়, তারা কেন এদের ব্যাপারে শিথিলতা দেখালো? কেন সেই সময় আইনের ফাঁক ফোকর দিয়ে এই শীর্ষ সন্ত্রাসীরা জেল থেকে বের হয়ে আসলো এবং জেল থেকে বের হয়ে আসার পরে তাদের কর্মকাণ্ডকে কেন তৎকালীন সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কেন তাৎক্ষণিকভাবে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হলো না? কেন তাদের অবাধ বিচরণের সুযোগ করে দেওয়া হলো? কেন আবারকে নতুনভাবে মানে সন্ত্রাসের রাজ্য গড়ে তোলার ক্ষেত্রে সুযোগ দিয়ে দেওয়া হলো? এখন 2 মাস 2.5 মাসে তো আমরা সেই ব্যবস্থা নিয়েছি, আমরা নিচ্ছিও এবং সে আমাদের ক্ষেত্রে আপনারা যখন ব্যবস্থা নিচ্ছেন, শীর্ষ নেতৃত্ব থেকে যখন তৃণমূলের নেতাকর্মীদের অপরাধমূলক কাজ থেকে দূরে থাকার বার্তাও দিচ্ছেন, আপনারা যেমনটা বলছেন, তারা তাহলে সেগুলো মানছে না কেন? না, মানছে না যে ঠিক না। আপনি একটা উদাহরণ দিলেন কুমিল্লা, এই একটা কুমিল্লা উদাহরণ দিয়ে আপনার, যেমন আজকে কুমিল্লার উদাহরণ দিলেন, গতকালকে ঘটনা ঘটেছে, গতকালকে আর কোথায় কোথায় কি ঘটনা ঘটেছে আপনি বলেন। হ্যাঁ, আপনি একসাথে 2 মাসে হয়তো অনেকগুলো কথা বলতে পারবেন, তারপর সব যে আমাদের দলীয় কোন দলে হয়েছে তা কিন্তু না। সেখানে আপনি ধরেন বিভিন্ন বিষয়, গ্রামে গ্রামে গন্ডগোল। এখন মনে করেন যে আমার গ্রামের সাথে সাইফুল হক ভাইয়ের গ্রামের একটা কোনো একটা স্থানীয় ইস্যু নিয়ে গন্ডগোল, সেখানে তো আমার লোকও, আমার গ্রামে যেরকম বিএনপি ওয়ার্কার্স পার্টি একসাথে মুভ করছে, আবার ওনার গ্রামে বিএনপি ওয়ার্কার্স পার্টি একসাথে মুভ করছে। এইখানে গন্ডগোলে যদি কোনো ক্যাজুয়ালিটি ঘটে, সেটাকে তো আপনি দলীয় কোন্দল বলতে পারবেন না, কিন্তু সেটাই দেখানো হচ্ছে দলীয় কোন্দলে মারা গিয়েছে। তো এরকম আপনার কি মনে হয় আসলে এটা একটু অতিরঞ্জিত ভাবে বলা না? হচ্ছে? আমি অতিরঞ্জিতর কথা বলবো না। আমি যেটা বলবো যে এইটার মানে যেইভাবে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে সেটা মনে হয় ঠিক হচ্ছে না। এখানে স্থানীয় অনেক গন্ডগোল হচ্ছে। আপনি স্থানীয় আপনার রাস্তা নিয়ে গ্রামে গ্রামে ঝামেলা, মানে মারামারি হয় না, পাড়ায় পাড়ায় মারামারি হয় না, কোনো একটা দোকানে কোনো ইভটিজিংয়ের ব্যাপারে নিয়ে 2 গ্রুপে গন্ডগোল হয় না। সেরকম গন্ডগোলগুলিকেও কিন্তু রাজনৈতিক রং দিয়ে দেওয়া হচ্ছে। আমরা এটার বিরুদ্ধে, কিন্তু আবার এইসব গন্ডগোলে কোনো আমাদের কি কাজ, রাজনৈতিক নেতাকর্মীদের কি কাজ? সেগুলোকে থামানো, প্রশমিত করা এবং সেখানে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা। সেগুলো না করে যদি আমরা আবার উস্কে দেই, যদি আমরা মানে এই ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ি বা ওইটা করাতে উৎসাহিত করি, তাহলে রাজনৈতিক নেতৃবৃন্দের ব্যর্থতা সেখানে। এই ব্যর্থতার দায় অবশ্যই আমাকে স্বীকার করতে হবে
এবং আমাকে আমার যে মানে চেইন অফ কমান্ড টেনে তুলতে হবে। যেন আমরা, আপনি যে কথাগুলো বলছেন, আমরা ইতিমধ্যে এগুলো নিয়ে চিন্তিত, কাজ শুরু করেছি। এই কয়েকদিন তো সরকার, সংসদ গঠন, সংসদে আলোচনা, সময় গেছে। আমরা ইনশাল্লাহ এই সপ্তাহ থেকেই আমরা সাংগঠনিকভাবে এদের এই সব নিয়ন্ত্রণ করার জন্য আমরা কিন্তু একটা উদ্যোগ গ্রহণ করব। ইতিমধ্যে এটা নিউজে এসছে, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই তিনি সেই উদ্যোগে সামিল হবেন। জি, সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আপনাকে ধন্যবাদ। সাইফুল হক, আপনার কাছে আসতে চাই, এই যে রাজনীতি এবং অপরাধের যে যোগসূত্রতা নিয়ে আমরা কথা বলছিলাম, সেটি ভাঙতে আসলে এই মুহূর্তে কি ধরনের পদক্ষেপ প্রয়োজন, যেটি নিয়ে আসলে সবাই বলছে যে রাজনৈতিক ছত্রছায়ার কারণেই আসলে এতগুলো ঘটনা ঘটতে সম্ভব হচ্ছে, কারণ তাছাড়া আসলে শিশু সন্ত্রাসীরা নিজেদের মধ্যে যেই তারা অপরাধের বিস্তার ঘটাচ্ছে সেটা আসলে সম্ভব হতো না, এমনটাও নানা মহল থেকে বলা হচ্ছে, কি বলবেন? আপনি এমনি তো জানেন যে যারা অপরাধ করে, যারা দাগি অপরাধের সঙ্গে যুক্ত, যারা খুনের সঙ্গে যুক্ত, চাঁদাবাজি, মাস্তানি, দখলদারিত্ব এর সঙ্গে যারা যুক্ত, এদের হাতটা কিন্তু অনেক লম্বা। যাদেরকে আমরা হয়তো সামনে দেখি, কিন্তু পেছনে নানা ধরনের সিন্ডিকেট কাজ করে, যেগুলো অধিকাংশ ক্ষেত্রে গণমাধ্যমের নজরের বাইরে থাকে, যেগুলো আমাদের সাধারণ, আমাদের দেখা, নাগরিকদের দেখা তার কিন্তু বাইরে থাকে। তো আমরা সামনে হয়তো ধরুন আপনি 2-4 জনকে গ্রেপ্তার করছেন, কিন্তু গোটা নেটওয়ার্ক যেটা, গোটা সিন্ডিকেট যেটা, এবং যার সাথে দেখা যাবে যে উপর থেকে নিচ পর্যন্ত অনেক ক্ষমতাধররা এর সঙ্গে যুক্ত থাকেন, এগুলো আমাদের অতীতের এ পর্যন্ত অভিজ্ঞতা হচ্ছে এটা। এবং এটার যে, এবং এগুলোর সাথে দ্রুত অর্থবিত্ত, বিশেষ করে এগুলোর সাথে তো আপনি জানেন যে টাকার মানে বিত্ত, টাকা পয়সার করার সম্পর্কটাই হচ্ছে, তো এটা তো হলো মূল জায়গা তো এখানে, এবং এটার ভাগ বটোয়ারাটা এটা বহু দূর পর্যন্ত কিন্তু সেটা যায়। তাহলে 1 নম্বর হলো যে আপনাকে গোটা, যখন আপনি আলোচনা করবেন, আমার পুলিশ বলি, গোয়েন্দা সংস্থা বলি, তারা গোটা নেটওয়ার্ক সম্পর্কে, গোটা সিন্ডিকেট সম্পর্কে, এবং তাদের যেটা আপনি একটু বলছিলেন, এবং দুর্ভাগ্যজনকভাবে এখন এরা শুধুমাত্র দেশে থাকে না, এরা এখন বিদেশেও, এমনকি অসংখ্য কাহিনী বেরিয়েছে, জেলখানায় থেকেও তারা মাফিয়া রাজত্ব, মাফিয়া সিন্ডিকেট, খুনের সিন্ডিকেটকে তারা নিয়ন্ত্রণ করে। এগুলো আমাদের অতীতের অভিজ্ঞতা বলছি। তাহলে যারা আমার গোয়েন্দা বা যারা পেশাদারিভাবে দায়িত্ব পালন করছেন, তাদেরকে এই ধরনের সামগ্রিকতার প্রেক্ষিতে, এখন এই যে ক্রিমিনোলজি যে সায়েন্স আপনি জানেন, এটা তো একটা বিজ্ঞান, এখন বিশ্ববিদ্যালয়ে এটা একটা আলাদা একটা ডিসিপ্লিন হিসেবে এটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা আছে, এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এটা এখন চালু হয়েছে। তাহলে এগুলো সম্পর্কে আমাদের যারা এগুলোর সঙ্গে যুক্ত আছেন, তাদের এসব ব্যাপারে অপরাধীর মনস্তত্ত্ব, অপরাধীর সামাজিক অবস্থান, রাজনৈতিক অবস্থান, তার প্রশাসনিক অবস্থান, এগুলোকে বিবেচনার মধ্যে নেওয়া দরকার। এটা গেলো 1। 2 হচ্ছে ইমিডিয়েটলি আমি মনে করি প্রথমত যারা সরকারে আছেন, যে কোনো ঘটনায় প্রথমত সরকারের দিকে সবাই আঙ্গুল তুলবেন, এটা স্বাভাবিক। এটা তাহলে কাজটা কি? সরকারের নিজের ঘরটাকে আগে পরিষ্কার করা, সরকারের নিজের ঘর পরিষ্কার করে তাকে উদাহরণ তাকে তৈরি করা। এবং এখানে আমি শুধুমাত্র মনে করি, ধরুন একটা অপরাধ করলো, তাকে আপনি দল থেকে তাকে আপনি কেবল বহিষ্কার করলেন কি স্যাক করলেন, এটা যথেষ্ট না। প্রয়োজন বোধে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে তাকে, যদি এটা প্রশাসনের দায়িত্ব, আইন শৃঙ্খলা রক্ষাকারী কমিটির দায়িত্ব, কিন্তু সরকার বা দল যারাই যখন থাকেন, তাদের দায়িত্ব হবে কেবল বহিষ্কারটা করা না, তাদের অপরাধের উপযুক্ত বিচারটা হচ্ছে কিনা এ ব্যাপারেও এটাকে খুব ঘনিষ্ঠভাবে এটাকে মনিটর করা। 2 হচ্ছে আপনি জানেন যে এটার সাথে অনেক ধরনের বাইরে হতো, অনেকে কেউ ধরেন নানা দল করে, কিন্তু পেছনে নানা আন্ডারগ্রাউন্ড, নানা মাফিয়া নেটওয়ার্কের সঙ্গে তারা কিন্তু যুক্ত। এবং এদের এই নেটওয়ার্কের সাথে আমার এখানে মাদকের চোরাচালান থেকে শুরু করে, অস্ত্রের চোরাচালান থেকে শুরু করে, মানব পাচার থেকে শুরু করে অসংখ্য ধরনের, এমনকি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, মানুষের কিডনি ব্যবসা থেকে শুরু করে, মানে শত ধরনের অপরাধের এখানে কাজ করে। আমার পুলিশ বাহিনী, আমার গোয়েন্দারা এগুলোর সময় তারা সচেতন কিনা আমি খুব নিশ্চিত না। মানে এই যুগে অপরাধের ধরন, মাত্রা তার এত সূক্ষ্ম হয়েছে, এত বেড়েছে, তাহলে আপনার দক্ষতা, আপনার যোগ্যতাও সেভাবে এটাকে উন্নীত করা। তাহলে আমি প্রথম বলেছি সরকার রাজনৈতিক সিদ্ধান্ত 1, সরকারি দলকে ব্যাপারে উদাহরণ তৈরি করতে হবে, এবং সরকারি দল যদি উদাহরণ তৈরি করতে পারে, তারপরে তখন
অপরাধীরা যদি অন্য কোনো রাজনৈতিক দল সরকারের বাইরে, সেটা যে কোনো দল হতে পারে, তখন কারণ আমাদের এখানে অন্য দলের অপরাধী ধরলে তখন এর একটা রাজনৈতিক চেহারা দেওয়া হয়, সরকার হয়তো দমন নিপীড়নের জন্য তাদেরকে গ্রেপ্তার করছে। যখন আপনি নিজের ঘর যখন পরিষ্কার করবেন, যখন আপনি নিজের ব্যাপারে যখন আপনি ডিসাইসিভ একটা অবস্থান নেবেন, মার্সিলেস যখন আপনি পজিশন নেবেন, তখন অন্য দলের ছত্রছায়া যে কোনো অপরাধীর ব্যাপারে তাকে ধরার তখন একটা ন্যায্যতা দেয়। তখন এটা নিয়ে আঙ্গুল তোলা প্রশ্ন তুলবার কোনো সুযোগ থাকে না যে রাজনৈতিক কারণের জন্য তাকে হয়রানি করা হচ্ছে। তো আমি মনে করি একটা সামগ্রিক অ্যাপ্রোচ আমাদের দিক থেকে দরকার। আর এই সরকারের যেহেতু তাদের একটা বড় প্রশ্ন হয়েছে, তারা একটা সুশাসন তারা নিশ্চিত করতে চান, তাহলে মানুষের জানমালের নিরাপত্তা, ধরো একটা মানুষ হয়তো একবেলা একটু কম খেয়ে থাকতে হয়তো রাজি থাকবে, কিন্তু তার জানমালের যদি নিরাপত্তা যদি প্রশ্ন ওঠে, আপনি ঘর থেকে বেরোবেন, আপনি রাত্রে আপনি নিরাপদে বাসায় ফিরতে পারবেন কিনা, আমরা রাষ্ট্র গঠন করি, সরকার গঠন করি, বড় কারণ কিন্তু মানুষের নিরাপত্তার জায়গাটা তারা তৈরি করবেন। আমরা যে ট্যাক্স দিই, আমরা কর দিই, তাই না, এগুলোর বড় কারণটা কিন্তু এখানে। তাহলে সরকারের সবচেয়ে বড় জায়গাটা কিন্তু এই ক্ষেত্রে এসে, এই ক্ষেত্রে আমি অবশ্যই দেখতে চাইব নতুন সরকার মাত্র তারা 2 মাস শেষ করে 3 মাসে তারা পা দিয়েছেন। প্রথমে তাদের কঠিন বার্তা তাদেরকে দেওয়া দরকার তাদেরকে, এবং সেটা A to Z। কেবল আমি যেটা বলেছি, বহিষ্কার, দল থেকে বের করা, মেম্বারশিপ সাসপেন্ড করাটা যথেষ্ট নয়। অপরাধী আমি আগে বলেছি, তার কোনো রাজনৈতিক পরিচয় দিয়ে তিনি কি করতেন, এই অপরাধীর পুরনো রাজনৈতিক ক্রেডেনশিয়াল দিয়ে বর্তমান অপরাধের বিচার করাটা ঠিক হবে না। তাহলে কিন্তু অপরাধ কিন্তু বাড়তেই থাকবে আর কি। তাহলে কোনো না কোনো চেহারায় আবার কিন্তু অপরাধীরা কিন্তু পুনর্বাসিত হবে। এরকম যদি জায়গায় যেতে পারি, আমি মনে করি আর নাগরিকদের অন্যান্য রাজনৈতিক প্রশ্ন সবাই যদি ব্যাপারে এগিয়ে আসেন, তাহলে আমি নিশ্চয়ই মনে করি আমরা হয়তো অপরাধটাকে শেষ করি, কিন্তু এটাকে নিয়ন্ত্রণের মধ্যে হয়তো আনা সম্ভব। নিশ্চয়ই নিয়ন্ত্রণের আসলে চেষ্টা তো আছেই। সেই ক্ষেত্রে আরেকটি প্রশ্ন রেখে আমি একটি বিরতি নিতে চাই, সেটি হচ্ছে রাজধানীতে যে হারে প্রকাশ্যে গুলি কিংবা সন্ত্রাসীদের দৌরাত্ম্য আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে নিউ মার্কেটে যে শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যার মতো ঘটনা, এসব কি আসলে আমাদের পুরনো যেই আন্ডারওয়ার্ল্ড যুগে ফিরে যাওয়ার কোনো ইঙ্গিত দিচ্ছে কিনা, নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখবো? প্রশ্নটি দুজনের কাছে রেখে একটি বিরতি নিয়ে আবারও আমরা আলোচনায় ফিরবো। কঠিন কথা সহজে অনুষ্ঠানে এই পর্যায়ে বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত কঠিন কথা সহজে অনুষ্ঠানে। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আপনার কাছে আসতে চাই। বিরতির আগে একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম যে রাজধানীতে আমরা যে প্রকাশ্যে গুলি দেখতে পাচ্ছি কিংবা সন্ত্রাসীর যে বিশাল দৌরাত্ম্য, বিশেষ করে এই যে নিউ মার্কেটের যে ঘটনাটি ঘটেছে, শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যার মতো ঘটনা, এসব কি আসলে ইঙ্গিত দেয় যে আমরা আমাদের পুরনো আন্ডারওয়ার্ল্ডের যে যুগ সেখানে ফিরে যাচ্ছি, নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখব? এইটা সামগ্রিকভাবেই এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবেই আপনি বিবেচিত করতে হবে। যদি মনে করেন যে এটা স্বাভাবিকভাবেই যদি ঘটতে থাকে, তাহলে তো শুধু নিউ মার্কেট কেন, নিউ মার্কেটের সাথে মিরপুর, ধানমন্ডি, লালবাগ, হাজারীবাগ, ডেমরা সব জায়গাতেই ঘটনা ঘটতে থাকবে। হ্যাঁ, 2-1 জায়গায় তো হয়েছে, মোহাম্মদপুরেও তো আমরা দেখেছি কিশোর গ্যাংয়ের গন্ডগোলে এখানে একজনের তরুণের মৃত্যু ঘটেছে। এগুলো আমরা তো বলেছি বিএনপি 2 মাস আগে সরকার গঠন করেছে। বিএনপির সন্ত্রাস দমনে বিএনপি কিন্তু একটা রাজনৈতিক অঙ্গীকার আছে। আপনার সন্ত্রাস দমনে আপনি সফল হতে পারবেন তখনই যদি আপনার রাজনৈতিক সদিচ্ছা থাকে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের সেই রাজনৈতিক আপনার সদিচ্ছা আছে বলেই আপনার এই মে মাস নাগাদ আমরা অপরাধ দমনে বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। যে পদক্ষেপগুলো নিয়েছে, এগুলো জিরো টলারেন্স নীতি, প্রযুক্তি নির্ভর নজরদারি এবং মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা কমিটির সক্রিয়করণের উপর আমরা জোর দিয়েছি। ইতিমধ্যে এই জিরো টলারেন্সের নীতি যেটা আমরা নিয়েছি, সন্ত্রাসবাদ, মাদক, মানব পাচার এবং দুর্নীতির বিরুদ্ধে সরকার কিন্তু কঠোর একটা অবস্থান নিয়েছে। প্রযুক্তি নির্ভর যে অপরাধ দমন, সেটার উপরে কিন্তু সরকার একটা গুরুত্ব দিয়েছে এবং অপরাধী শনাক্তকরণের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা যেটাকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, AI, সেটা চালিত প্রযুক্তি এবং আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহারও বৃদ্ধি করা হয়েছে। আজকে দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডিসি সম্মেলনেও আপনার ডিসিদেরকে AI এর উপরে দখল নিয়ে সেটা ব্যবহার করে সন্ত্রাস দমনের ক্ষেত্রে জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে সেটার উনি গুরুত্ব আরোপ করেছেন। এবং একই সাথে দেখবেন রাজধানী জুড়ে কিন্তু বিশেষ অভিযান, ব্লক রেড দেওয়া হচ্ছে এবং এটা কিন্তু জেলা উপজেলাতেও সম্প্রসারিত হয়েছে। ইতিমধ্যে আপনি দেখেছেন যে আমাদের উপজেলা এবং জেলা পর্যায়ে আইন শৃঙ্খলা যে কমিটিগুলো রয়েছে, সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দকে সম্পৃক্ত করে সেটা পুনর্গঠনও করা হয়েছে। এবং সাইবার অপরাধ মোকাবেলায় বিশেষ করে সাইবার বুলিং, অনলাইনে হয়রানি বন্ধ এবং সেটার লক্ষ্যে কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ের
অধীনে একটি কিন্তু বিশেষ সেল গঠন করা হয়েছে এবং সেটা 24 ঘন্টা ব্যাপী এটা কিন্তু নজরদারি চলছে। এবং একই সাথে আপনারা দেখবেন যে এই প্রথম দেশের সার্বিক নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় গত 30শে এপ্রিল আপনার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে 11 সদস্যের একটি কিন্তু জাতীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এই দায়িত্ব হচ্ছে দেশের সামাজিক স্থিতিশীলতা ও জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় কৌশল সেখানে কিন্তু গ্রহণ করা হবে এই কমিটির নেতৃত্বে, যেখানে প্রধানমন্ত্রী নিজেই এই মানে সামাজিক নিরাপত্তা রক্ষা এবং দেশের জনগণের সার্বিক নিরাপত্তা রক্ষায়, আইন শৃঙ্খলা রক্ষায় কিন্তু নিজেই কিন্তু নেতৃত্ব নিয়েছেন একটি সমন্বয় কমিটি গঠন করার জন্য। এবং সেই সমন্বয় কমিটির মাধ্যমে গোয়েন্দাদের কার্যক্রম সমন্বয় করা হচ্ছে এবং একই সাথে অপরাধ দমনের ব্যাপারে মব জাস্টিস বা গণপিটুনি বা সন্ত্রাসীদের হামলার যে আশঙ্কা দেখা দিলে পুলিশকে মানে সাথে সাথে তৎপর হওয়ার জন্য এই সমন্বয় কমিটির মাধ্যমে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। এবং এভাবে আমাদের যে বিএনপি সরকার কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা কিন্তু কার্যকর উদ্যোগ গ্রহণ করেছি। আমরা আশা করি এই উদ্যোগের ফলে অতি শীঘ্রই আমরা কিন্তু একটা ভালো সুফল আমরা দেখতে পাবো। এবং যেটা আপনি বলেছেন যে এই যে এগুলো বিচ্ছিন্ন ঘটনা কিনা, অবশ্যই এগুলো বিচ্ছিন্ন ঘটনা, এগুলি বিচ্ছিন্ন ঘটনা, তবে এগুলোকে শক্ত হাতে দমন করতে হবে। আজকে দেখেন সন্ত্রাসীদের উত্থান যেরকম, পতনও কিন্তু সেরকম। এটা কিন্তু একটা ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, এই কিন্তু অতীতেও এরকম ঘটনাগুলো ঘটেছে। আপনাকে দেখতে হবে সরকার কিংবা দল এটাকে প্রশ্রয় দিচ্ছে কিনা, সরকার কিংবা দলের রাজনৈতিক অঙ্গীকারটা কি, এটা দমন করা, এটাকে প্রশ্রয় দেওয়া না। সরকার কিংবা দলের রাজনৈতিক সদিচ্ছাটা কি, এটার বিরুদ্ধে জনগণকে সংগঠিত করে সকল দল মত নির্বিশেষে সকলকে এক জায়গায় নিয়ে আসা, যে জিরো টলারেন্স আমরা নীতি সন্ত্রাসবাদের বিরুদ্ধে, নৈরাজ্যের বিরুদ্ধে। এবং সবচেয়ে বেশি আজকে আমাদের উদ্বেগের কারণ যেটা আওয়ামী লীগ আমরা দেখেছি, পাড়ায় পাড়ায় আমরা কিশোর গ্যাং আমরা দেখতে পেয়েছি। কিশোরদের মধ্যে যে অপরাধ প্রবণতা, সেখানে তাদেরকে যে সুশৃঙ্খল একটা পরিবেশের দিকে নিয়ে আসা। আপনি দেখেছেন যে প্রধানমন্ত্রী গতকালকে সিলেটে যে নতুন করে স্পোর্টস উদ্বোধন করলেন, এর মাধ্যমে কিন্তু তিনি সমগ্র কিশোরীদেরকে আপনার মাদক সন্ত্রাস এখান থেকে দূরে সরিয়ে এনে খেলাধুলার মাধ্যমে তিনি তাদের শারীরিক মানসিক গঠনের এবং একই সাথে দেশ গঠনেও কিন্তু তিনি তাদেরকে উদ্বুদ্ধ করছেন। তার কার্যক্রম কিন্তু অব্যাহত রয়েছে। তো এই জন্য আমরা এই 2 মাস বয়সী সরকারকে আপনার মানে এমন কোনো আমরা যাতে কালার না দিই যে সরকার মানে রাজনৈতিকভাবে মানে ব্যর্থ হচ্ছে কিংবা এই সন্ত্রাস মানে দমনের ক্ষেত্রে তাদের সদিচ্ছা নাই, এটার জন্য এখনই আমরা কনক্লুশনে না টানি। এবং এখানে আমাদের যে উদ্যোগগুলো আছে এটা দৃশ্যমান। আপনি গতকালকে দেখেছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি হঠাৎ করেই কিন্তু আপনার একটি থানায় ঢুকে পড়েছেন। থানায় ঢুকে কে নেই, কে আছে, কারা কারা ওখানে কি করছেন, এমনকি তিনি যেখানে সিপাহীরা থাকেন মানে কনস্টেবলরা থাকেন সে ব্যারাকেও তিনি কিন্তু ঢুকেছেন। তারা কি খাচ্ছে, কিভাবে থাকছে, তাদের সুবিধা অসুবিধা তিনি কিন্তু সেগুলো নিজের চোখে তিনি অবলোকন করেছেন। এবং একই সাথে সরকারের মন্ত্রী এবং যারা সংসদ সদস্য আছেন তাদেরকে বলা হয়েছে যে আপনারাও এই থানাগুলো পরিদর্শন করবেন এবং সেখানে থানাগুলোকে গণমুখী করা, জনগণের কল্যাণে তারা যেন কাজ করতে পারে, জনগণের সাথে সম্পৃক্ত থেকে যেন কাজ করতে পারে, সেই জন্য উদ্যোগ গ্রহণ করা এবং সেই লক্ষ্যে কিন্তু কাজ শুরু হয়েছে। সেই জন্য আমার মনে হয় আপনাদেরকে অপেক্ষা করতে হবে, সরকারকে সহযোগিতা করতে হবে এবং সবচেয়ে বড় বিষয় জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে। এই আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে দল মত নির্বিশেষে সকলকে এক জায়গায় দাঁড়াতে হবে সন্ত্রাসের বিরুদ্ধে, এই অপরাধের বিরুদ্ধে। সাইফুল হক, যেমনটা সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলছিলেন, তরুণদেরকে নিয়ে যেই বিভিন্ন সম্ভাবনার কথা কিংবা সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের পদক্ষেপের কথা বলছিলেন। আমরা দেখেছি শীর্ষ সন্ত্রাসীরা ছাড়াও নতুন করে অনেকে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছে, এমনকি যারা সন্ত্রাসী আছেন, শীর্ষ সন্ত্রাসী আছেন, তারা তরুণদের টার্গেট করছে, যারা দরিদ্র তরুণ আছেন, যাদেরকে আসলে যাদের আর্থিক সহায়তার বিনিময়ে তাদেরকে আসলে ভাড়াটে কিলার হিসেবে নিয়োগ দিচ্ছে, এমনটাও বলা হচ্ছে। তাদেরকে দলে ভিড়িয়ে তাদের দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড করাচ্ছে। এই প্রবণতা আসলে রোধ করা যায় কিভাবে? এটা তো একটা বহুমাত্রিক কাজ। আপনার প্রথমত আমাদের ধরুন এই দেশের বেকারত্ব যদি এই পর্যায়ে থাকে, বেকারত্বকে যদি আপনি একটা রিজনেবল পর্যায়ে যদি আমরা সমাধান করতে না পারি, মানুষ যখন বেকার থাকে তাই না, তখন আমাদের মতন সমাজে তখন সে নানা ধরনের অপরাধমূলক কাজের সাথে অনেক সময় ইচ্ছার অজান্তেই পরিস্থিতি অনেক সময় তাকে বাধ্য করে। আর তার সামনে যদি কোনো
প্রলোভন কাজ করে, তার সামনে যদি কোনো টোপ কাজ করে, প্রথম চিন্তা করে, হেজিটেট করে, দ্বিধায় থাকে, একটা পর্যায়ে তখন সে যুক্ত হয়ে পড়ে। তাহলে প্রথম হচ্ছে যে আপনার একটা হলো যে আমাদের এই বেকারত্ব, আমাদের যে অসহায় যে পরিস্থিতি, আমাদের লক্ষ এমনকি শিক্ষিত বেকার, আমাদের অসংখ্য শিক্ষিত বেকার, প্রায় দেখলাম কোথায় যেন 70 লক্ষের উপরে শিক্ষিত বেকার। আগামী 6 মাস 1 বছরের ধরুন এই বেকারদের কর্মসংস্থান, তার এখানে ধরেন তাদের এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করা, এর একটা দৃশ্যমান কার্যকর উদ্যোগ দরকার। 1, 2 হচ্ছে যে তরুণদের মধ্যে স্বপ্নটা জাগিয়ে তোলাটা খুব গুরুত্বপূর্ণ। এবং গতকালকে সিলেটে ধরুন প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যেটা উদ্বোধন করলেন, দেশব্যাপী এটাকে যদি কার্যকরভাবে ছড়িয়ে দেওয়া যায়, আমাদের সমাজের মধ্যে তো এখন স্কুলে আমরা তো বড় হয়েছি, স্কুলের দেওয়াল লিখন, ওই যে দেওয়াল পত্রিকা, আবৃত্তি, কবিতা প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, এই যে মননশীলতার যে চর্চাটা যদি না থাকে, তাহলে তার মধ্যে চিন্তার জাঠ্য বলি, বন্ধাত্ম বলি, এবং তার মধ্যে অনেকজন কুপমণ্ডকতা বলি, এমনকি পশ্চাৎপদ চিন্তা বলি, তাহলে এই তরুণের মধ্যে যে স্বপ্নটাকে জাগিয়ে তোলা, এমনকি আপনি যেটা বলছিলেন যে এমনকি একটা ধরুন খুব গরিব ঘর থেকে আসা যে তরুণ, আমরা তার জন্য যদি সমাজ বা রাষ্ট্র যদি উপযুক্ত তার মেধা বিকাশে যদি সুযোগ করে দিতে পারে, তাহলে চাইলে অপরাধী চক্র সহজে তাকে কিন্তু অপরাধের সিন্ডিকেটের সঙ্গে তাকে যুক্ত করতে পারবে না। তাহলে এটা সমাজের একটা সামগ্রিক কাজের একটা অংশ, সাংস্কৃতিক কাজ, ক্রীড়ার কাজ, মননশীলতার কাজ, সামগ্রিকভাবে এই জায়গাটা আমি মনে করি তারপরে তৈরি করা দরকার। স্বপ্নটা খুব গুরুত্বপূর্ণ। অপরাধে যুক্তের বড় কারণ যখন সে হতাশা, খুব গভীর হতাশায় 2টো জিনিস কাজ করে, হয় সে ব্যক্তি মানুষ আত্মহত্যার পথে যায়। এখন লক্ষ লক্ষ মানুষ মানুষ তো নিশ্চয়ই আত্মহত্যা করবে না, তখন সে কী করে, তখন সে নানা ধরনের অপরাধের কাজের সঙ্গে তখন সে কোনো না কোনোভাবে তারপরে সে জড়িয়ে পড়ে। আরেকটা আমি যেটা বললাম যে আপনাকে অনেক সময় অপরাধী যারা ধরেন, আর যেটা আমি আগের আলোচনায় যুক্ত করতে চাই, যখন গ্রেপ্তার হচ্ছে খুব দ্রুত তার বিরুদ্ধে তদন্ত করে চার্জশিট করে তাকে যে বিচারের আওতায় আনা, এটা অধিকাংশ ক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে না। ফলে এটাকে আপনার এই পুরো বিচারটাকে এটাকে যদি স্পিড আপ করতে না পারেন, 1, 2 হচ্ছে কাউকে অ্যারেস্ট করার পরে এই যে কুমিল্লা যেটা বললেন, আমি এটা আগেও দেখেছি সরকারের আমলে, অ্যারেস্ট হলেও এখন আপনি অপরাধীকে ছাড়িয়ে আনার জন্য কোনো রাজনৈতিক নেতা তদবির করবেন না। কোনো রাজনৈতিক নেতা একজন চিহ্নিত অপরাধীকে দরকার তিনি মামলা করেন, তিনি আইনের তিনি আশ্রয় নেন, তিনি সংবাদ সম্মেলন করেন যে অন্যায়ভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তিনি থানা ঘেরাও করবেন, থানার মধ্যে ঢুকে পড়বেন, তিনি হাতে নেবেন। এটা যদি আপনি অ্যালাউ করতে থাকেন, তাহলে বাংলাদেশে কোনো অপরাধীকে কার্যত আপনি গ্রেপ্তার করতে পারবেন না, 1। আর 2 হলো অনেক অপরাধীদের সাথে থানা পুলিশের একটা প্রত্যক্ষ সম্পর্ক থাকে। সবচেয়ে বেশি জানে হলো থানা এই অঞ্চলে অপরাধীটা কারা, এবং থানাগুলোর অধিকাংশের সাথে অপরাধী চক্রের একটা অলিখিত এক ধরনের আতাত, এক ধরনের তাদের ওই ভাগ বাটোয়ারা সম্পর্ক সেখানে কাজ করে। এই জায়গাটা কঠিন সার্ভাইলেন্সের দরকার। থানার কাজগুলোকে মনিটর করবার জন্য মনে করি কাউন্টার যে সার্ভাইলেন্সের প্রশ্ন, এটাও কিন্তু এটা খুব জরুরি। আর শেষে আমার যেটা কথাটা সেটা হলো যে আপনি অপরাধী চক্র এখন যেটা বললেন, এটা শুধু বাংলাদেশে বসবাস করার দরকার নেই, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় থেকে এই ছোট্ট যন্ত্রটা দিয়েই কেবল এখন সারা দুনিয়াকে এখন নিয়ন্ত্রণ করার এখন জায়গাটা হচ্ছে এইখানে। সেই জায়গাটা আপনি কিভাবে যুক্ত করছেন? আপনি এই যে মবের ব্যাপারে বললেন না, কুষ্টিয়ার ঘটনাটা সংঘটিত হয়েছে, বাজারে হামলা হয়েছে এবং একজন পীর সাহেবকে, কথিত পীর, তাকে হত্যা করা হয়েছে। এ পর্যন্ত কাউকে কিন্তু গ্রেপ্তার কিন্তু করা হয়নি, এবং তার মধ্যে আমি দেখলাম জামাত সহ বিভিন্ন দলের রাজনৈতিক সংশ্লিষ্টতার খবর কিন্তু বেরিয়ে এসছে। এদের কিন্তু কেউ কিন্তু এখনো কিন্তু আইনের আওতায় কিন্তু আসেনি। তার মানে যখন আপনি এত বড় অপরাধ করার পরে যখন কেউ গ্রেপ্তার হয় না, যখন আইনের আওতায় আনতে পারেন না, তখন অন্য অপরাধীরা তখন তারা উৎসাহিত হয়। কিছুদিন হইচই হবে, চিৎকার হবে, খবরের কাগজে কিছুদিন রিপোর্ট লিখবে, 2-1 দিন হেডলাইন করবে, তারপরে আবার কিন্তু আগের জায়গার মধ্যে আসবে। এই জায়গাটাকে যদি আপনি ধরতে না পারেন, এবং এই ব্যাপারে আমি যেটা বলছি, কথা কম দেখতে চাই কিন্তু আমরা কাজ দেখতে চাই। আমরা যদি সঠিক উদাহরণ তৈরি করতে চাই,
তাহলে এটা কথার কিন্তু চেয়ে কমিয়ে আনা কাজের সম্ভব। মূল্য আসলে বেশি। একটি প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে ডিএমপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে বেশিরভাগ শীর্ষ সন্ত্রাসী বিদেশে বসে অপরাধ নিয়ন্ত্রণ করছে, যেমনটা সাইফুল হক আপনিও বলছিলেন। এই বিষয়টি নিয়ে প্রশ্ন হলো, রাষ্ট্রের ভিতরে এমন কোনো ফাঁকফোকর বা সহযোগিতা না থাকলে কি এই ধরনের নিয়ন্ত্রণ সম্ভব কিনা? এই প্রশ্নের উত্তর নিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স আপনার কাছ থেকে। একটি বিরতি নিয়ে ফিরছি। কঠিন কথা সহজে অনুষ্ঠানে এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। আবারও স্বাগত কঠিন কথা সহজে অনুষ্ঠানে। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, বিরতির আগে একটি প্রশ্ন রেখেছিলাম, সেটি হচ্ছে সাইফুল হকও বলছিলেন যে একটি মোবাইলের মাধ্যমে দেখা যায় যে দেশের বাইরে থেকেও সেই অপরাধ কর্মকাণ্ডগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব, এবং ডিএমপিও কিন্তু একই কথা ব্যাখ্যা করেছেন যে বেশিরভাগ শীর্ষ সন্ত্রাসী বিদেশে বসে অপরাধ কর্মকাণ্ডগুলো পরিচালনা করছেন। প্রশ্ন হলো, প্রশাসনের ভেতরে বা রাষ্ট্রের ভেতরে কোনো ফাঁকফোকর বা সহযোগিতা না থাকলে আসলে কি এই ধরনের যে নিয়ন্ত্রণ সম্ভব? আর সেই সাথে একটু আরেকটা প্রশ্ন করতে চাই যে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, অন্যদিকে বাস্তবে প্রকাশ্যে খুন আমরা দেখতে পাচ্ছি। আপনি তখন বলছিলেন জনগণের আস্থা ফেরাতে হবে। তো এই দুই ধরনের বার্তা আসলে জনগণের কাছে কি বিভ্রান্তি তৈরি করছে না? না, প্রথম দেখেন যে পুলিশের যে বক্তব্য, আমি এটাকে এভাবে দেখতে চাই যে এটা আসলে কি উদ্বেগজনক, বিচ্ছিন্ন ঘটনা। হ্যাঁ, যে কোনো এরকম ঘটনাই উদ্বেগের ব্যাপার, কিন্তু এটা যদি আমি ওইভাবে বলি তাহলে আপনার একটা প্যানিক সৃষ্টি হয়ে যাবে। তাহলে তো আপনার জনগণকে আস্থায় ফিরে আনতে পারবেন না, আপনি জনগণের একটা আতঙ্ক সৃষ্টি হবে। জনগণকে বরঞ্চ যেটা আমি বলবো যে কমিউনিটি এঙ্গেজমেন্টের মাধ্যমে আপনার এটাকে মোকাবেলা করতে হবে। সমাজের সব শ্রেণী পেশার মানুষকে, মহিলা, কিশোর, যুবক, ছাত্র ছাত্রী, ব্যবসায়ী, চাকরিজীবী, সকলকে, ইমাম কিংবা ধর্মীয় নেতা, সবাইকে এক করে এই সন্ত্রাসের বিরুদ্ধে কিন্তু দাঁড়াতে হবে। তাহলে কিন্তু আপনার এই সন্ত্রাসকে দমন করে, এই জন্য প্যানিক সৃষ্টি করে না, বরঞ্চ পুলিশকেও সহযোগিতার হাত বাড়াতে হবে, জনগণকেও পুলিশকে সহযোগিতা করতে হবে। আর একটু আগে একটা কথা যেটা বললেন যে আপনি দেশের বাইরে থেকে মোবাইল ফোনের মাধ্যমে এখানে সন্ত্রাসী তৎপরতা নিয়ন্ত্রণ করা হচ্ছে, অবশ্যই এটা উদ্বেগজনক, এবং সে ব্যাপারে আমাদের যা যা করণীয় আমাদের করতে হবে, এবং তাদের যে কানেকশনগুলো আছে, এই যে একটু আগে বললাম যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আপনার যে একটা জাতীয় সমন্বয় কমিটি করা হয়েছে, এটা খুবই আশার কথা, এবং সেখানে গোয়েন্দা তৎপরতা বাড়ানো, এখানে তো সশস্ত্র বাহিনী, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী, সকল সদস্যকে এখানে রাখা হয়েছে। তাদের মাধ্যমে এই যে একটু আগে বললাম প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে যে আপনার একটা 24 ঘন্টা মনিটরিং করা হচ্ছে সাইবার বুলিং কিংবা এইসবের ব্যাপারে, এগুলোর মাধ্যমে এগুলো দিয়েও কিন্তু এগুলোকে নিয়ন্ত্রণ করা যাবে বাইরে থেকে। আর একটা কথা বলি যে শুধুমাত্র কি দেশের বাইরে, সন্ত্রাসীরা তো জেলখানা বসেও আপনার নিয়ন্ত্রণ করে, তাদের রাজত্ব নিয়ন্ত্রণ করে। আমি আর কিছু বলতে চাই না, তবে এইটুকু বলতে চাই যে সন্ত্রাসীদের যে মানে তৎপরতা বা তাদের যে একটা সাম্রাজ্য, এটাকে ভেঙে দিতে হবে জনগণকে সম্পৃক্ত করে। আমরা এই সন্ত্রাসের কথা শুনতে চাই না, সন্ত্রাসী তৎপরতা আমরা দেখতে চাই না। বিগত আওয়ামী লীগের সময় ধরেন 15টা বছর তারা বলেছে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স, অথচ তাদের আশেপাশেই সব সন্ত্রাসীরা ঘোরাফেরা করেছে। তাদের অফিস কিংবা তাদের বাড়ি ছিল সন্ত্রাসীদের অভয়ারণ্য। তো আমরা সেগুলো তো এখন আর নাই, যেখানে প্রধানমন্ত্রী এবং সরকার নিজেরাই সন্ত্রাসের বিরুদ্ধে আপনার সর্বোচ্চ পর্যায়ে আপনার অবস্থান নিয়েছেন, যেখানে প্রধানমন্ত্রী নিজেই এই সমন্বয় কমিটির প্রধান হয়েছেন। তো সেখানে আমাদের ওই যে একটু আগে আমি বলছিলাম যে জনগণের আস্থা ফেরাতে হবে, জনগণের আস্থা ফেরানোর জন্যই কিন্তু প্রধানমন্ত্রী উদ্যোগটা নিয়েছেন, এবং জনগণের শান্তি, জনগণের নিরাপদ জীবন, এবং সবচেয়ে বড় কথা একটু আগে যে আলোচনাটা করছেন, তরুণদেরকে আমাদেরকে ওই পথ থেকে নিয়ে আসতে হবে, তাদেরকে আশার আলো দেখাতে হবে, শিক্ষায় তাদেরকে সম্পৃক্ত করতে হবে, সংস্কৃতিতে নিয়ে আসতে হবে, আমাদের সামাজিক কর্মকাণ্ডে নিয়ে আসতে হবে, খেলাধুলায় নিয়ে আসতে হবে। তাহলেই কিন্তু আমরা এই তরুণদেরকে সন্ত্রাসের হাত থেকে আমরা ফিরিয়ে আনতে পারবো। অর্থাৎ সবচেয়ে প্রথম যে পদক্ষেপটা নেওয়া প্রয়োজন সেটা হচ্ছে বেকারত্বের হার কিভাবে কমানো সম্ভব। সেই কারণেই ধরেন এই যে আমাদের সরকারের তো একটা রাজনৈতিক অঙ্গীকার, এই জন্য গতকালকে প্রধানমন্ত্রী বলেছেন, আপনি দেখেছেন যে আমাদের বন্ধ মিল কলকারখানা সব খুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে কর্মসংস্থানের একটা অবস্থান তৈরি করা হচ্ছে, এমনকি আপনার যারা বেকার তরুণ আছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এবং তাদেরকে তারা যাতে লেখাপড়ায় আপনার সম্পৃক্ত হয় সেই ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তো এই যে একটা উদ্যোগ, এই উদ্যোগকে সফল করতে হবে। এই উদ্যোগের মধ্য দিয়ে কর্মসংস্থান যেরকম বাড়বে, সন্ত্রাস যেরকম কমবে, এবং সামাজিক নিরাপত্তা
এটাও আমাদের রক্ষা করা সম্ভব হবে বলে আমি মনে করি। জি সাইফুল হক, আপনার কাছে আসতে চাই। অনেক শীর্ষ সন্ত্রাসী আমরা দেখেছি যে সিটি কর্পোরেশনের নির্বাচনে নমিনেশন পাওয়ার জন্য কাজ শুরু করেছে, এমনকি পোস্টারও টাঙাচ্ছে, এমনটাও দেখা যাচ্ছে। আপনার মতামতে কি বলে যে রাজনৈতিক দলগুলোর এখন কি উচিত, যাদের বিরুদ্ধে এই যে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আছে তাদেরকে দল থেকে বহিষ্কার করা, বা দল থেকে বহিষ্কারের কথা যদি আমরা বাদ দিই, কিংবা যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত? সেই ক্ষেত্রে এই বিষয়টা তৎপরতা বাড়ানো উচিত বলে কি আপনি মনে করেন কিনা? একটা তো বললেন এটা তো উচিত। আপনি জানেন যে আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত কোদাল মার্কের প্রার্থী হিসেবে, বিএনপির সমর্থিত প্রার্থী হিসেবে ঢাকা 12-তে আমি এখানে নির্বাচনে অংশ নিয়েছিলাম। আমার নির্বাচনী প্রচারণার বড় বিষয় ছিল সন্ত্রাস, চাঁদাবাজি, জুলুম, দখলদারিত্ব বন্ধ করা, এবং এখানে মাদকের একটা ভয়াবহ একটা আগ্রাসন। এবং এটা আমার গোটা নির্বাচনে ধরুন আমার পক্ষে যে একটা অভূতপূর্ব যে জাগরণ যেটা তৈরি হয়েছিল, এটা বড় কারণ ছিল কিন্তু আমি এটা আমার সমস্ত গণসংযোগে, সভা সমাবেশ, মিছিল এটাকে বড় আকারে নিয়ে এসেছিলাম। গত 2 মাসে ধরুন এমনকি নির্বাচনের পরেও আমার ঢাকা 12-তেও কিন্তু এখনো পর্যন্ত আমি গত 2 মাসে মিনিমাম 100 আমার কাছে অভিযোগ এসছে যে পুরনো যারা চাঁদাবাজির সঙ্গে যুক্ত ছিল, দখলদারিত্ব যুক্ত ছিল, এটা কিন্তু মোটামুটি এটা কিন্তু এখনো অব্যাহত আছে। তো এটা নিয়ে আমি ইতিমধ্যে কয়েকটা এলাকায় গেছি, কথা বলেছি, আমি কিছু থানায় কথা বলেছি, এবং আমি বলেছি আপনাকে যেটা বললাম যে ভাই এসবের সাথে যাকে আপনারা পাচ্ছেন কোনো রাজনৈতিক পরিচয় দিয়ে তাকে বিবেচনা করবেন না। আমি বলেছি তাকে আপনারা অপরাধী হিসেবে বিবেচনা করেন, তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা গ্রহণ করেন। এবং এখানে মাদকের সাথে তো ভয়াবহভাবে অনেক মানুষের সঙ্গে, নারী পুরুষ অনেকের সঙ্গে যুক্ত। যেটা বললাম এদের নেটওয়ার্কটা হচ্ছে অনেক বড়। এটা ধরুন ঢাকা 12 বলা হয় বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল, ঢাকার প্রায় নাভির মতন। এরকম একটা 12-তে এটা যদি চলে, এবং এখানে শিল্প প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, ফার্মগেট, কারণ বাজার, মহাখালী বাস স্ট্যান্ড, এটা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গাতে। তো যেখানে কেন্দ্রীয় সরকার ফাংশন করে, প্রধানমন্ত্রীর কার্যালয় কিন্তু ঢাকা 12-তে, ঠিক আছে, সংসদ ভবন ঢাকা 12-তে। তো এটা কিন্তু কোনোভাবেই কিন্তু এটাকে আমলে নেবার কিন্তু এটাকে অগ্রাহ্য করবার কোনো সুযোগ নেই। তো আমি এরকম কিছু অঞ্চল আছে, ঢাকা তো কিছু অপরাধের কিছু অঞ্চল আছে, ওই যে আপনি অনেক সময় পুলিশ দেখি একটা ব্লক রেড দেয় আর কি, একটা ব্লক রেড দিয়ে পুলিশ ধরার ব্যবস্থা করে, কিন্তু ব্লক রেড হলো, কিন্তু ব্লক রেডের খবরটা তারা কিন্তু আগেই তারা পেয়ে যায়। আপনি মধ্যরাতে আসবে, বিকেলের সন্ধ্যাবেলা কিন্তু খবরটা কিন্তু তাদের কাছে কিন্তু খবরটা আসছে। ফলে যাদের জন্য রেড দেওয়া হচ্ছে তারা কিন্তু এলাকায় থাকছে না, কিছু কিছু ছিচকে ধরা পড়ে। তো যেটা বললাম যে এইটার একটা সামগ্রিকতার প্রশ্ন এখানে একটা যুক্ত। আরেকটা যেটা আমি বলেছি যে অপরাধের সাথে আমি বলেছি এখানে প্রধান জায়গাটা রাজনৈতিক প্রশাসনিক ছত্রছায়া, অপরাধ জগতের সাথে আপনি দেখবেন দূরবর্তীতাতে কোনো না কোনো কানেকশন রাজনৈতিক প্রশাসনিক ছত্রছায়া কাজ করে। যিনি হয়তো আপনার এই টেলিভিশনে দেখা যাবে যে যিনি হয়তো এই অপরাধের ব্যাপারে কথা বলছেন, যিনি এই খুনের বিরুদ্ধে যিনি কথা বলছেন, তিনি হয়তো দেখা যাবে যে কোনো না কোনো অপরাধের সঙ্গে তিনি যুক্ত। এবং গত নির্বাচনে দুর্ভাগ্যজনকভাবে আমি কারোর নাম উল্লেখ না করে বলতে চাই, এ ধরনের কিছু কিছু অপরাধীরাও কিন্তু এই নির্বাচনে নানা নামে, নানা চেহারায়, নানা দল থেকে তারাও কিন্তু মনোনীত হয়েছেন, তারাও নির্বাচন নেমে পড়েছেন। আপনি যেটা বললেন, এবং আমি দেখছি যে নির্বাচন এখন অনেক দূরে। আমার ঢাকা 12-তে এক একটা ওয়ার্ডে আমি দেখছি 5 জন, 10 জন, 20 জন করে তারা কমিশনার তো হলো পদপ্রার্থী, কমিশনার পদপ্রার্থী, খেয়াল করেন। এবং এর মধ্যে এরপর বেশ কিছু সৎ মানুষ আছেন, সংগ্রামী মানুষ আছেন, যারা দীর্ঘদিন যারা বিভিন্ন দল করেছেন, আন্দোলন সংগ্রামের সাথে যুক্ত ছিলেন, আমার নির্বাচনী কাজে যারা যুক্ত ছিলেন। আবার বেশ কিছু অপরাধের সঙ্গে যাদের একটা ট্র্যাক রেকর্ড আছে 10, 15, 20 বছরের, 30 বছরের, তারাও কিন্তু আমি দেখেছি এই নির্বাচনটা। আপনি বললেন না রং বেরঙের পোস্টার, গণসংযোগ, যোগাযোগ এগুলো সবই তারা করছে। কারণটা কি? কারণ হচ্ছে নির্বাচনের সাথে জনপ্রতিনিধিত্বের সাথে অর্থবিত্তের একটা সম্পর্ক আছে। মনে করছেন তিনি যে কমিশনার হতে পারেন, তিনি যদি একটা গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধি হতে পারেন, তাহলে খুব দ্রুত
এলাকার এক ধরনের দখলদারিত্ব সেটা করবে, আর ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে এর উপর একটা আনঅফিসিয়াল একটা নিয়ন্ত্রণ তার পক্ষে আনা সম্ভব। তিনি যত না জনগণের প্রতিনিধিত্বের জায়গা থেকে যাচ্ছেন, তার চেয়ে অনেক বেশি এলাকার রাজনৈতিক নিয়ন্ত্রণ, সামাজিক এবং অর্থনৈতিক নিয়ন্ত্রণ, এলাকার ব্যবসা বাণিজ্য তাকে নজরানা না দিয়ে, তাকে একটা নির্দিষ্ট কমিশন না দিয়ে কারো পক্ষেও এলাকায় ব্যবসা করা সম্ভব না। এই যে আপনি যেটা বললেন, প্রতিযোগিতার একটা বড় কারণ কিন্তু হলো এইটাকে ভেঙে দিতে হবে। এই জন্য বলেছি সরকার রাজনৈতিক সিদ্ধান্তটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি সংগ্রামী মানুষরা, সৎ মানুষরা যদি নির্বাচনে তারা আসবেন, এই জায়গাটা যদি আপনি বাছাই করতে না পারেন এবং তাদের হয়ে সুপারিশ করবার জন্য নানা পর্যায়ে আবার দলের বিভিন্ন লোক কিন্তু আবার দাঁড়িয়ে যায় আর কি, তাদের হয়ে আবার সুপারিশ করবার জন্য নানা লোক দাঁড়িয়ে যায়। এই সংস্কৃতি বন্ধ করতে হবে, না হলে আপনি কিন্তু কোনোভাবে এই জায়গা থেকে আমরা বেরোতে পারবো না। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, সুন্দরবনের যেসব জলদস্যু আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন 2024 সালের 5ই আগস্টের পর, আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভঙ্গুর পরিস্থিতি ছিল, তখন তারা পুরনো আবার সেই সব জলদস্যু পুরনো অপরাধে ফিরতে থাকে। তাদেরকে আসলে এই মুহূর্তে অপরাধ থেকে ফিরিয়ে আনতে আসলে কি করা উচিত? আপনাদের পরিকল্পনা কিছু আছে কিনা? অবশ্যই পরিকল্পনা নিতে হবে। যেমন এইসব অপরাধ দমন, এইসব না, সব অপরাধ দমনেই যেরকম আমরা দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা, পাশাপাশি 180 দিনের একটি সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে 180 দিনের একটা পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে কিন্তু সরকার কাজ করে যাচ্ছে। এবং সেই কাজের মধ্য দিয়ে আমরা এই যে আপনার জলদস্যুর কথা বললেন, কিশোর গ্যাংয়ের কথা বললাম, কিংবা লেডি গ্যাংয়ের কথা শুনেছি, এগুলোর মধ্যে এদেরকে এখান থেকে সরিয়ে আনতে হবে, দমন করতে হবে। এবং একই সাথে আমি বলবো যে রাজনৈতিক স্থিতিশীলতা কিন্তু এই সন্ত্রাস এবং অপরাধ দমনের পূর্ব শর্ত। আপনার রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগে আপনার এই অপরাধীরা কিন্তু মাথাচাড়া দিয়ে ওঠে। সেই জন্য কোনোভাবেই এই সময়ে রাজনৈতিক অস্থিতিশীলতার সৃষ্টির যে কোনো উদ্যোগ কিংবা যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধেও কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। এই যে অহেতুকভাবে এই ধরনের নানান রকম কথাবার্তা বলা হচ্ছে, যেমন আজকেই দেখলাম যে সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ তিনি বক্তব্য রেখেছেন যে এই সংসদ প্রথম যে অধিবেশন ব্যর্থ হয়েছে। এটা মানে কি? তাহলে সংসদ ব্যর্থ? যেই সংসদ আপনার এত প্রাণোচ্ছল আলোচনা হয়েছে, এত বিতর্ক হয়েছে, সবাই বলছে সংসদ অধিবেশন, দীর্ঘদিন পরে এরকম একটা অধিবেশন আমরা রাজনৈতিক বিতর্ক দেখলাম, যে এই সংসদে আপনার মাত্র কয়েকদিনে আপনার 91টার মতো বিল পাস হয়েছে এবং 94টার মতো বিল পাস হয়েছে, আইনে পরিণত হয়েছে। যেই সংসদে জুলাই সনদ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, সেই সংসদ তো ব্যর্থ হতে পারে না। সেই সংসদ সফলতার দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। আবার বলেছে যে জুলাই সনদ বাস্তবায়ন হয়নি। আমরা তো জুলাই সনদ বাস্তবায়নে যে সাংবিধানিক যে আপনার সংবিধান সংশোধনের ক্ষেত্রে একটা জাতীয় সমন্বয় কমিটি করতে, সর্বদলীয় কমিটির প্রস্তাব করেছিলাম। এই প্রস্তাবে যদি তারা সায় দিতেন, তা বিরোধী দল থেকে যদি তারা সদস্য বলতেন, এতদিনে কিন্তু ওই কমিটি কাজ শুরু করে দিত এবং এতদিনে আপনার কিন্তু একটা রিপোর্টও হয়তো প্রণয়ন হয়ে যেত। কিন্তু তারা কিন্তু এই বিরোধী দলের পক্ষ থেকে আপনার সেই সদস্যদের নাম না দিয়ে এটা কিন্তু লিঙ্গার করেছে, দীর্ঘায়িত করেছে। সর্বশেষ দিন তারা বলেছে যে তারা এই মুহূর্তে দিবে না, পরের অধিবেশনে দিবে। তার মানে এই সংবিধান সংশোধনের বিষয়টি কিন্তু জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধনের বিষয়টি কিন্তু আগামী অধিবেশন পর্যন্ত ঝুলে গেল। কার জন্য ঝুলে গেল? বিরোধী দলের জন্য ঝুলে গেল। এখন এই ইস্যুটা নিয়ে যে আবার দেখছি আমরা, তারা বিভিন্ন জায়গায় রাজনৈতিক সভা সমাবেশ, উত্তেজনাকর বক্তব্য বিভিন্নভাবে তারা রাজপথে দিচ্ছে। এই সুযোগে কিন্তু অপরাধীরা আপনার আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে, সন্ত্রাসীরা কিন্তু মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এই জন্য আমি বলেছি যে রাজনৈতিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে একটা বোঝাপড়া এই সন্ত্রাস দমনের একটা বড় একটা উপাদান বলে আমি মনে করি। আমি পূর্ব শর্ত বলবো না, এটা একটা উপাদান বলে মনে করি। এটা যদি থাকে তাহলে অবশ্যই আমরা সন্ত্রাস দমনে জনগণের যে একটা আকাঙ্ক্ষা, তাদের যে একটা কি বলা যায়, এটা তাদের যে প্রত্যাশা, এই প্রত্যাশা আমরা পূরণ করতে পারবো। জি, আসলে এটাই কিন্তু আসলে প্রশ্ন, কারণ জনমহলেও প্রশ্ন আসছে যে সন্ত্রাসীদের গ্রেফতার করার পরও কেন আসলে অপরাধ নির্মূল করা যাচ্ছে না। সেই ক্ষেত্রে সরকারের বিভিন্ন পদক্ষেপ এবং পরিকল্পনা নিশ্চয়ই আছে। আমরা সেই অপেক্ষায় আছি যেন পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার পরে আমরা সেই দিকে নিশ্চয়ই এগোবো এবং আমরা অপরাধ দমনে সফল হব। আপনাদের দুজনকে ধন্যবাদ আজকের কঠিন কথা সহজে অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আমরা চেষ্টা করেছি জটিল বিষয়গুলোকে সহজ করে বলতে।
বলতে কারণ সুশাসন, সুব্যবস্থা, গণতন্ত্র টিকে থাকে প্রশ্নে, আর পরিবর্তন আসে বোঝাপড়ায়। সময় এখন আপনার ভাববার, প্রশ্ন করার। কাল আবারও দেখা হবে। শুভরাত্রি।